হ্যালো, আমার কথা শোনা যায়? ওয়ালাইকুম আসসালাম। উপস্থিতি মাত্র 8 জন। মানে এত কম কেন? সবার তো জানা উচিত, অলরেডি তো 2 সপ্তাহ ক্লাস চলতেছে, তার মানে তো মোটামুটি রুটিনে অভ্যস্ত হয়ে যাওয়ার কথা। আমার আগের ক্লাসে কতজন ছিল? আমার আগের ক্লাসে কতজন ছিল? এর আগেও তো আপনাদের ক্লাস ছিল। আচ্ছা। আচ্ছা, আমি ক্লাসটা শুরু করি, অলরেডি যেহেতু 5 মিনিট ওয়েট করছি। যারা যা থাকবে তাদেরকে নিয়ে ক্লাস করাবো, অসুবিধা নাই। স্ক্রিন দেখা যায়? আচ্ছা। তো লাস্ট ক্লাসে আমরা এক্সাম্পল 4 পর্যন্ত সরাসরি করাইছিলাম। এক্সাম্পল 4 সরাসরি করাইছিলাম এবং এক্সাম্পল 5 যেটা কলাম ডিজাইনের একটা প্রবলেম আছে, এই ডিজাইনের প্রবলেমটা আপনাদের হোমওয়ার্ক দিয়েছিলাম। কেউ কি বাসায় প্র্যাকটিস করছেন, চেষ্টা করছেন? কারোর থেকে আনসার পাইতেছি না, তার মানে কেউ বাসায় প্র্যাকটিস করেন নাই। এটা বাসায় প্র্যাকটিস করেন, খুবই সহজ ম্যাথ। এক্সাম্পল 4 এবং এক্সাম্পল 5 দুটার মধ্যে আসলে তেমন কোনোই পার্থক্য নাই। পার্থক্য যতটুকু সেটা আমি ক্লাসে ধরাই দিছিলাম। জাস্ট এই যখন এক্সাম্পল 4 করি সেখানে কোনো লোড দেওয়া ছিল না, একটা কলাম অটোমেটিক্যালি একটা কলাম দেওয়াই ছিল প্রশ্নে, সেই কলামটা থেকে আমরা অ্যানালাইসিস করে তার সে কি পরিমাণ ডিজাইন লোড নিতে পারবে সেই ভ্যালুটা আমরা বের করছিলাম। এক্সাম্পল 5 যেহেতু ডিজাইন প্রবলেম, তো ডিজাইন প্রবলেমে কি হয়, এখানে সরাসরি লোড দেওয়া আছে। লোড থেকে আমাদের একটা কলাম সিলেক্ট করতে বলতেছে, একটা কলাম ডিজাইন করতে বলতেছে, সিলেক্ট করতে বলতেছে যে এই লোডের জন্য আমরা কোন কলাম ইউজ করব। তো প্রসেসটা খুবই সহজ, প্রথমে টোটাল লোড ক্যালকুলেশন করে নিতে হয়। টোটাল লোড ক্যালকুলেশন করার পরে আমাদের মোটামুটি এই যে এআইএসসি টেবিল আছে, এই এআইএসসি টেবিল থেকে যে কোনো একটা কলাম সেকশন সিলেক্ট করতে হয়। তো সেটা মানে আমরা একদম বড় সেকশন সিলেক্ট করব নাকি ছোট সেকশন সিলেক্ট করব নাকি মাঝারি সিলেক্ট করব, সেটা মেনলি ডিপেন্ড করে হচ্ছে লোডের উপরে। তো এখানে 1054 কি লোড, মানে খুব বেশি লোড না। তো সেই ক্ষেত্রে মোটামুটি এখানে যে সলিউশনটা করা আছে সেই সলিউশনে এই ডাব্লু 14 × 145 সেটা নিয়ে সলিউশন করছে। এটা নিয়ে সলিউশন করে সেখান থেকে দেখাইছে এটা ওকে আছে। তো আমি বলছিলাম যে জাস্ট সলিউশনে যেটা আছে এটা বাদে অন্য কোনো একটা সেকশন নিয়ে চেষ্টা করবেন, চেষ্টা করে ট্রাই করবেন, মানে চেষ্টা করে তারপরে হচ্ছে এটা দেখবেন যে আসলে মিলে কিনা। তো কাজটা খুবই সহজ, লোড ক্যালকুলেশন করার পরে যে কোনো একটা সেকশন আপনি ধরে নেবেন, সেকশন ধরে নেওয়ার পরে জাস্ট এক্সাম্পল 4 যেভাবে আমরা ডিজাইন স্ট্রেন্থ বের করছিলাম ঠিক একই প্রসেসে, কোনো পার্থক্য নেই, একই প্রসেসে ডিজাইন স্ট্রেন্থ বের করতে হবে। ডিজাইন স্ট্রেন্থ বের করে যদি দেখি যে ডিজাইন স্ট্রেন্থটা আমাদের এই টোটাল লোডের থেকে বেশি আছে, তার মানে সেই কলামটা ঠিক আছে। যদি দেখি ডিজাইন স্ট্রেন্থটা লোডের থেকে কম আছে, তার মানে কি আমরা যেটা ধরলাম সেটা এই পরিমাণ লোড নিতে পারবে না, সেক্ষেত্রে তার থেকে একটু বড় সেকশন ধরে নিতে হবে। এখন বড় সেকশন ধরার ক্ষেত্রে আমি মোটামুটি বলছিলাম যে টোটাল এখানে যে পরিমাণে লোড আসতেছে তার থেকে মোটামুটি 100 150 কি মানে বেশি পর্যন্ত ঠিক আছে। যদি তার থেকেও বেশি, যদি আমি এমন একটা সেকশন নিলাম যেটার ডিজাইন স্ট্রেন্থ হচ্ছে 1500 কি, লোড আছে 1054 কি, সেখানে যদি আমি 1500 কিপের সেকশন নেই, তাহলে ম্যাথ অবভিয়াসলি ঠিক থাকবে, সে তো নিতে পারবো ওই পরিমাণ লোড, কিন্তু তার প্রজেক্ট কস্ট অনেক বেড়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা যেহেতু ইঞ্জিনিয়ার, আমাদের মানে মোটামুটি ডিজাইন সেফটির পাশাপাশি কতটুকু কস্ট ইফেক্টিভ সেটাও চিন্তা করতে হবে, এবং সেই অনুযায়ী আপনারা এই প্রবলেমটা বাসায় চেষ্টা করবেন, হোমওয়ার্ক যেটা দেওয়া ছিল সেটা চেষ্টা করবেন। আমি আজকে যে পার্টটা শুরু করব সেটা হচ্ছে ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর অফ কলাম। মানে কলাম ডিজাইনের ক্ষেত্রে এই ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর এবং আগে আমরা যা করলাম ডিজাইন স্ট্রেন্থ বের করা একই কাজ, আমরা যে কয়েকটা সিম্পল স্টেপ ফলো করতাম, স্লেন্ডারনেস রেশিও বের করা, তারপরে আমাদের যে ক্রিটিক্যাল বাকলিং স্ট্রেস বের করা, তারপরে এই ডিজাইন স্ট্রেন্থ বের করা, এখানেও সেম কাজটা একই। পার্থক্য কোথায় আমি সেটা একটু দেখাই দিই। আমরা যখন কলাম ডিজাইন বাই কলাম ডিজাইনের চ্যাপ্টারটা শুরু করি, প্রথমে একটা টেবিল দেখাইছিলাম। এই টেবিলে যেটা ছিল সেটা হচ্ছে বিভিন্ন সাপোর্ট কন্ডিশনের উপরে ভিত্তি করে, এই যে বিভিন্ন সাপোর্ট কন্ডিশনের উপরে ভিত্তি করে কে ভ্যালু বা ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর, এটার বিভিন্ন ভ্যালু আমরা টেবিল থেকে নিতাম। যখন আমরা প্রবলেম সলভ করতাম আমরা দেখতাম যে দুই পাশে যদি ফিক্স সাপোর্ট থাকে তাহলে আমরা কে এর ভ্যালুটা 0.65 নিতাম, যদি এক পাশে ফিক্স সাপোর্ট আর এক পাশে পিন সাপোর্ট থাকে তাহলে 0.8 নিতাম। এইভাবে আমরা ভ্যালুগুলো নিয়ে নিতাম। কিন্তু
এই আমরা কখন এই কে ভ্যালু এইটা সরাসরি ইউজ করতে পারবো, আর কখন আমরা কে ভ্যালু ওইটা সরাসরি ইউজ না করে আমাদের একটু অন্যভাবে বের করে নিতে হবে, স্টিফনেস এর মাধ্যমে বের করে নিতে হবে, সেটার পার্থক্যই আমাদের এই পার্টটাতে দেওয়া আছে। তো সেটার পার্থক্যটা কখন হয় আমি একটু প্রথমে থিওরিটা দেখাই নিই। বলা আছে when these individual columns are part of a frame, their ends are connected to other members. The effective length factor will depend on the restraint offered by the other members connected at the ends. Therefore, the effective length factor will depend on relative rigidity by stiffness of the members connected at the ends. তো এইখানে মেইনলি কখন আমরা ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর বা কে ভ্যালু সরাসরি টেবিল থেকে বের করে টেবিল থেকে লিখে মুখস্থ লিখি বা কখন আমরা বের করে নিই, তার মধ্যে একটা বেসিক পার্থক্যটা হচ্ছে আমরা যেই কলামটা নিয়ে অ্যানালাইসিস করতেছি বা কলামটা ডিজাইন করতেছি সেই কলামটা কি ব্রেস্ট ফ্রেমের কলাম নাকি একটা মোমেন্ট রেজিস্টিং ফ্রেমের কলাম, সেটা আমাদের একটু বুঝতে হবে। তো ব্রেস্ট ফ্রেম কি আর আনব্রেস্ট ফ্রেম বা মোমেন্ট রেজিস্টিং ফ্রেম কি, এইটা আমরা একটু চিনে আসি যে আসলে কোনটা কি জিনিস। এই ফিগারটা দেখা যায়? আচ্ছা, দেখেন এই ফিগারটা আমি এই জন্যই এখানে আগে থেকে ওপেন করে রাখছি। এখানে আমরা দুইটা টাইপের স্ট্রাকচার দেখতে পাচ্ছি। এই ডান পাশেরটাকে বলা হচ্ছে ব্রেস্ট ফ্রেম, আর বাম পাশেরটাকে বলা হচ্ছে মোমেন্ট ফ্রেম। ব্রেস্ট ফ্রেম কোনটা? ব্রেস্ট ফ্রেম হচ্ছে এই দুইটা মেইন যে তার স্ট্রাকচার, মেইন স্ট্রাকচারটা একই রকম, তার সাথে কি করা হয়েছে, এই যে প্রত্যেকটা ফ্লোর আছে, প্রত্যেকটা যে ফ্লোর আছে এই প্রত্যেকটা এলিভেশনে এখানে ক্রস ব্রেসিং দেওয়া হয়েছে। তো ক্রস ব্রেসিং দিয়ে যদি এরকম প্রত্যেকটাই এই জয়েন্ট এবং এই জয়েন্ট একটা ব্রেসিং দেওয়া হয়েছে, এই জয়েন্টের সাথে এই জয়েন্টে একটা ব্রেসিং দেওয়া হয়েছে, এবং যখন এরকম ব্রেসিং দেওয়া হয় তাহলে তার যে জয়েন্ট গুলা সেই জয়েন্ট গুলা দিতে হয় হচ্ছে পিন সাপোর্ট। তো এইরকম যদি ব্রেসিং থাকে, প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে এরকম ব্রেসিং থাকে, তাহলে এই ধরনের ফ্রেম গুলাকে বলা হয় হচ্ছে ব্রেস্ট ফ্রেম। আর যদি এরকম কোনো ব্রেসিং না থাকে তাহলে সেই সমস্ত স্ট্রাকচারটাকে বলা হয় আনব্রেসড ফ্রেম। আনব্রেসড ফ্রেম যেই কথা বলা, যেই কথা মুভমেন্ট ফ্রেম বলা একই কথা, মানে আনব্রেসড ফ্রেমেরই আরেকটা নাম হচ্ছে মুভমেন্ট রেজিস্টিং ফ্রেম। তো এই মুভমেন্ট রেজিস্টিং ফ্রেমের ক্ষেত্রে যে সমস্ত জয়েন্ট থাকে সেই সমস্ত জয়েন্ট হচ্ছে আমরা মানে যখন আরসিসি যদি চিন্তা করি সেটা মনোলিথিক্যালি কাস্ট করা হয়, অর্থাৎ ফিক্সড জয়েন্ট হয়ে যায়। আবার যখন আমরা স্টিল স্ট্রাকচারের ক্ষেত্রেও যখন আমরা জয়েন্ট গুলা দেই তখন সেটা ফিক্সড জয়েন্ট হিসেবেই দেওয়া হয়। তো আমরা মোটামুটি লাস্ট ক্লাসে বলছিলাম বা প্রথম ইন্ট্রোডাক্টরি ক্লাসে বলছিলাম যে আমাদের এই স্টিল স্ট্রাকচারের যে কোর্সটা, এই কোর্সের বেসিক উদ্দেশ্যটা হচ্ছে বিল্ডিং কম্পোনেন্টস ডিজাইন। এই ব্রেস্ট ফ্রেমেরও বিল্ডিং হয়, তবে বেশিরভাগ বিল্ডিং আমরা যেগুলো দেখি স্টিল স্ট্রাকচারের ক্ষেত্রে সেগুলো সেরকম মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। তো মোমেন্ট রেজিস্টিং ফ্রেম আমরা এর উপরে যে কয়েকটা প্রবলেম সলিউশন করে আসছি এক্সাম্পল 5 পর্যন্ত, এই এক্সাম্পল 5 এর মোটামুটি যতগুলা প্রবলেম করছি সবগুলাই ছিল হচ্ছে ব্রেস্ট ফ্রেমের প্রবলেম। যদি ব্রেস্ট ফ্রেম হয় অর্থাৎ সেখানে যদি ক্রস ব্রেসিং দেওয়া থাকে তাহলে কিভাবে কলামটা ডিজাইন করতে হবে সেটা আমরা এখানে শিখে আসছি। এখন যদি আনব্রেসড ফ্রেম হয়, অর্থাৎ যদি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হয়, সেখানে যদি ব্রেসিং না থাকে, তো ব্রেসিং না থাকলে সেক্ষেত্রে আমরা কলামের ডিজাইনটা কিভাবে করব বা কলামের অ্যানালাইসিসটা কিভাবে করব। প্রসেসটা হুবহু সেম, এইখানেও যেভাবে আমরা ডিজাইন করছি এই মোমেন্ট রেজিস্টিং ফ্রেমেও সেম একইভাবে ডিজাইন করব। শুধুমাত্র প্রথম স্টেপে আমরা এই আগে যখন ব্রেস্ট ফ্রেম ছিল সেখানে সরাসরি কে ভ্যালুটা ওই যে যে চার্ট দেখাইলাম সাপোর্ট কন্ডিশনের উপরে ডিপেন্ড করে সরাসরি কে ভ্যালুটা বসাই দিতাম। আর যখন আমরা এই মোমেন্ট রেজিস্টিং ফ্রেমে আসলাম তখন আমরা সরাসরি কে ভ্যালুটা ওইখান থেকে বসাইতে পারবো না, কে ভ্যালুটা আমাদের ক্যালকুলেশন করে নিয়ে আসতে হবে। এতটুকুই পার্থক্য এই দুই ধরনের ফ্রেমের কলামের ডিজাইন বা অ্যানালাইসিসের ক্ষেত্রে। এখানে দুইটা কথা লেখা আছে, বলা আছে ইফ দ্য কলাম ইজ এ পার্ট অফ এ ব্রেস্ট ফ্রেম দেন ইটস ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর ইজ 0 to 1, মানে গ্রেটার দেন 0, লেস দেন ইকুয়াল টু 1। তার মানে হচ্ছে যদি ব্রেস্ট ফ্রেমে কোনো কলাম থাকে তার ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর বা কে ভ্যালুটা হয় 0 থেকে 1-এর মধ্যে। তো আমরা যদি কথাটা ভেরিফাই করি, ওই যে আমাদের প্রথমে যে একটা টেবিল দেখাইছিলাম বিভিন্ন সাপোর্ট কন্ডিশনের জন্য সেখানে কে ভ্যালু দেওয়া ছিল। তো দেখি আমাদের এটা আসলে ভেরিফাই হয় কিনা। আমরা বলছিলাম আমাদের যদি পুরোপুরি আমরা একটা স্ট্রাকচার চিন্তা করি, স্ট্রাকচার চিন্তা করলে সেখানে আমাদের এই তিনটা টাইপের সাপোর্ট কন্ডিশন থাকতে পারে। যদি আমরা একটা বিল্ডিং স্ট্রাকচার চিন্তা করি তাহলে তিনটা টাইপের সাপোর্ট কন্ডিশন থাকতে পারে। দুই পাশে ফিক্স সাপোর্ট থাকতে পারে, সেক্ষেত্রে কে ভ্যালু হচ্ছে 0.65,
এক পাশে ফিক্সড আর এক পাশে যদি পিন সাপোর্ট থাকে কে ভ্যালু 0.8, দুই পাশেই যদি পিন সাপোর্ট থাকে তাহলে কে ভ্যালুটা হচ্ছে 1। তার মানে হচ্ছে এইখানে যে কথাটা লেখা আছে, যদি সেই কলামটা নিয়ে আমরা ডিজাইন বা অ্যানালাইসিস করতেছি সেটা যদি একটা ব্রেস্ট ফ্রেমের অংশ হয়, তাহলে সেক্ষেত্রে তার ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টরটা হবে 0 থেকে 1 এর মধ্যে। সেটা আমরা দেখলাম যে ঠিক আছে। এখন যদি কোনো একটা কলাম একটা মোমেন্ট রেজিস্টিং ফ্রেম অর্থাৎ আনব্রেসড ফ্রেমের অংশ হয়, তাহলে সেই ক্ষেত্রে তার যে ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর সেই ভ্যালুটা মানে শুরুই হবে একের থেকে বড় কোনো একটা ভ্যালু দিয়ে, অর্থাৎ সেটা 1.05 হইতে পারে, 1.1 হইতে পারে, এখান থেকে মানে 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত যে কোনো নাম্বার হইতে পারে। এখন সেই নাম্বারটা কত হবে সেটা ডিপেন্ড করে হচ্ছে রিজিডিটি ফ্যাক্টরের উপরে। রিজিডিটি ফ্যাক্টরের উপরে এই যে কলামটা আছে সেই কলামের দুই প্রান্তে রিজিডিটি কত, সেই রিজিডিটির একটা রেশিও বের করতে হয়। সেই রেশিওর উপরে ডিপেন্ড করে হচ্ছে এই কে ভ্যালুটা কত হবে। তো আমাদের এই পার্টটুকু প্রবলেম যখন সলিউশন করব অর্থাৎ কলাম যখন ডিজাইন করব, আগের ডিজাইন থেকে এই ডিজাইনের মানে এই পার্টের ডিজাইনের শুধুমাত্র পার্থক্য এতটুকুই যে কে ভ্যালুটা এখানে আমাদের নিজেদেরকে ক্যালকুলেশন করে নিতে হবে। তো আমরা নতুন আরেকটা টার্ম শিখলাম, সেটা হচ্ছে রিজিডিটি ফ্যাক্টর, জি। তো রিজিডিটি ফ্যাক্টর যখন আমরা ক্যালকুলেশন করব, বের করব, তখন রিজিডিটি ফ্যাক্টরের এই ফর্মুলাটা আমাদের ইউজ করতে হবে। ফর্মুলাটা হচ্ছে জি ইকুয়াল টু সামেশন অফ ই আই সাফিক্স দিয়ে সি ডিভাইডেড বাই এল সি ডিভাইডেড বাই সামেশন অফ ই আই বি ডিভাইডেড বাই এল বি। তো এটা আসলে কোনটা কি জিনিস আমি একটু বোঝাই। ই মানে হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল, যেটা আমি বলছি যে স্টিলের যখন আমরা কাজ করব ভ্যালুটা হচ্ছে 29,000 কেএসআই। তো আমরা চাইলে আসলে কি করতে পারি, এই ফর্মুলাটাকে আমরা আমাদের সুবিধার জন্য আরেকটু ছোট করে ফেলতে পারি। কিভাবে ছোট করতে পারি, এই ই এর ভ্যালু এবং এই ই এর ভ্যালু আসলে সেম, যেহেতু আমরা স্টিল সেম স্ট্রাকচার নিয়ে কাজ করতেছি, এখানে কোনো কম্পোজিট স্ট্রাকচার নাই। যখন কম্পোজিট স্ট্রাকচার আসে তখন এটা ডিফারেন্ট হইতে পারে, কারণ কম্পোজিটের মধ্যে কংক্রিটও থাকে, সেখানে স্টিলও থাকে। তো যেহেতু আমরা স্টিল স্ট্রাকচার নিয়ে কাজ করতেছি, তাহলে এখানে আসলে আমরা এই দুই ইটাকে ক্যান্সেল আউট করে দিতে পারি। তো ক্যান্সেল আউট করে যদি করে দেই তাহলে উপরে কি থাকে, উপরে থাকে হচ্ছে সামেশন অফ আইসি ডিভাইডেড বাই এলসি। তো সি মানে কি, যেখানে সি আছে সেই সি দ্বারা আমরা বোঝাইতেছি হচ্ছে কলাম, এবং যেখানে বি আছে সেই বিটাকে দ্বারা আমরা বোঝাইতেছি হচ্ছে বিম। আমরা যে কোনো একটা জয়েন্টের কথা চিন্তা করি, সাপোজ এটা হচ্ছে একটা জয়েন্ট, একটা ফ্রেম, একটা মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। কিভাবে বুঝলাম মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, কারণ এখানে এখানে এরকম কোনো ক্রস ব্রেসিং নাই, কোনো ব্রেসিং নাই। যদি ব্রেসিং না থাকে তাহলে সেগুলোকে বলা হয় আনব্রেসড ফ্রেম বা মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। তো মোমেন্ট রেজিস্টিং ফ্রেমে যদি আমি বলি যে এই এখানে যেমন একটা কলাম দেখানো আছে, এই এ বি কলামটা কি পরিমাণ লোড নিতে পারবে, এ বি কলাম এই কলামটুকুর ডিজাইন স্ট্রেন্থ কত সেটা বের করতে, তাহলে এই যখন মোমেন্ট রেজিস্টিং ফ্রেম আসবে আমাদের এই এ বি কলামটার যদি আমরা ডিজাইন স্ট্রেন্থ বের করতে চাই, তাহলে প্রথমেই এই কলামটার আমাদের ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর বের করতে হবে। তো ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর বের করার জন্য আমাদের এই যে কানেকশন আছে, জয়েন্ট আছে, এই দুইটা জয়েন্টের রিজিডিটি ফ্যাক্টর বের করে নিতে হবে। তো রিজিডিটি ফ্যাক্টরটাই হচ্ছে জি। তার মানে হচ্ছে আমাদের এই এ পয়েন্টে একবার জি বের করতে হবে, বি পয়েন্টে একবার জি বের করতে হবে। তারপর এই দুইটা জি জি ভ্যালু পাবো, সেই দুইটা জি এর ভ্যালু আমরা যে এখানে একটা অ্যালাইনমেন্ট চার্ট দেওয়া থাকে, এই অ্যালাইনমেন্ট চার্ট থেকে আমরা কে ভ্যালু বা ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর কত হবে সেটা ক্যালকুলেশন করতে পারি। তো আমি সেটা বলতেছিলাম যে আমরা যখন জি ক্যালকুলেশন করব আমাদের মেন কনসার্নটা কি, আইসি মানে হচ্ছে, আই মানে হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া, মানে ওই যে আমরা এআইসি টেবিল থেকে যে ভ্যালুগুলো পাই মোমেন্ট অফ ইনারশিয়া, তাহলে আইটা হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া, আর তার সাফিক্স দিয়ে সি, তার মানে হচ্ছে কি কলামের মোমেন্ট অফ ইনারশিয়া, ডিভাইডেড বাই এল মানে হচ্ছে লেন্থ, সি মানে বোঝাইতেছে কলাম, তার মানে কলামের মোমেন্ট অফ ইনারশিয়াকে কলামের লেন্থ দ্বারা ভাগ করব, ডিভাইডেড বাই বিমের মোমেন্ট অফ ইনারশিয়াকে বিমের লেন্থ দ্বারা ভাগ করব। তাহলে এইখান থেকে যে রেশিওটা পাবো সেই রেশিওটাই হচ্ছে রিজিডিটি ফ্যাক্টর। তো এইভাবে একটা যেই কলামটা নিয়ে আমরা কাজ করব সেই কলামের যে দুইটা জয়েন্ট, সেই দুইটা জয়েন্টের দুইটা রিজিডিটি ফ্যাক্টর বের করতে হবে। রিজিডিটি ফ্যাক্টর বের করার পরে আমাদের এই যে চার্ট ইউজ করে সেখান থেকে আমাদের কে ভ্যালু বের করে নিয়ে আসতে হবে। তো আমরা একটা এক্সাম্পল দেখি, কারণ আসলে আমরা জাস্ট ফর্মুলা এটুকুই নতুন, তাছাড়া আর যত ফর্মুলা ডিজাইন স্টাইল বের করার, ওই যে ল্যামডার ফর্মুলা, এফসিআর এর ফর্মুলা একদম হুবহু আগে যা পড়ে আসছি হুবহু সেম। শুধুমাত্র পার্থক্যটা হচ্ছে আগে আমরা কে ভ্যালুটা সরাসরি ওই যে একটা টেবিল সেখান থেকে বসাই দিতে পারতাম, আর এইখানে এই যখনই আমাদের মোমেন্ট রেজিস্টিং ফ্রেম আসবে তখন সেক্ষেত্রে আমরা কে ভ্যালুটা সরাসরি বসাইতে পারবো না, আমাদের কে ভ্যালুটা এই রিজিডিটি ফ্যাক্টরের মাধ্যমে বের করে নিয়ে আসতে হবে।
তো আমরা একটা এক্সাম্পল দেখি। প্রথমে আমরা একটু প্রশ্নটা বোঝার চেষ্টা করি। বলা আছে ক্যালকুলেট দ্য ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর ফর দ্য W12 × 53 কলাম এ বি অফ দ্য ফ্রেম শোন বিলো। এখানে একটা ফ্রেম দেখানো আছে। এই ফ্রেমের এই যে কলামটা আছে, কোন কোন কলামটুকুর বা কোন ফ্লোরের কলামের জন্য আমাদের ডিজাইন স্ট্রেন্থ বের করতে বলতেছে সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে। আমাদের এ বি যে অংশটুকু আছে, আমাদের কিন্তু বলা নাই যে পুরা এখান থেকে এই পর্যন্ত পুরা কলামটার প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে ডিজাইন স্ট্রেন্থ বের করতে, সেটা বলে নাই। আমাদের শুধুমাত্র বলছে এই যে এ বি অর্থাৎ এখান থেকে এতটুকু যে কলাম, এই কলামটুকুর ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর এবং ডিজাইন স্ট্রেন্থ ক্যালকুলেশন করতে। Assume that the column is oriented in such way that major axis bending occurs in the plane of the frame. তার মানে হচ্ছে এই যে কলামটার মেজর অ্যাক্সিস বেন্ডিংটা হয়। মেজর অ্যাক্সিস বেন্ডিং বলতে আমরা বলছিলাম যে মেজর অ্যাক্সিস এবং মাইনর অ্যাক্সিস, সেখান থেকে আমরা বলছিলাম যে যে অ্যাক্সিসের মোমেন্ট অফ ইনারশিয়াটা বেশি হয় সেই অ্যাক্সিসকে আমরা বলি মেজর অ্যাক্সিস। যে অ্যাক্সিসের মোমেন্ট অফ ইনারশিয়াটা কম হয় সেই অ্যাক্সিস অনুযায়ী, মানে সেই অ্যাক্সিসটাকে আমরা রেফারেন্স অ্যাক্সিসটাকে আমরা বলি হচ্ছে মাইনর অ্যাক্সিস। তাহলে এখানে আমাদের সে বলতেছে যে বেন্ডিং অকার্স ইন দা ইন প্লেন ফর মেজর অ্যাক্সিস। তার মানে হচ্ছে এইখানে আমরা যে ভ্যালুগুলো ইউজ করব, অর্থাৎ আয়ের যে ভ্যালুটা ইউজ করব, মোমেন্ট অফ ইনারশিয়ার যে ভ্যালুটা ইউজ করব, সেগুলো আমরা সবগুলা এক্স অ্যাক্সিস বা মেজর অ্যাক্সিসের ভ্যালুগুলা ইউজ করব। এরপরে যেটা বলতেছে অ্যাসিউম দ্যাট দ্য কলামস আর ব্রেসড এট স্টোরি লেভেল ফর আউট অফ প্লেন বাকলিং। তার মানে হচ্ছে এই যে কলামগুলা শুধুমাত্র প্রত্যেকটা স্টোরি হাইটেই ব্রেস। স্টোরি হাইটে ব্রেসিং তার মানে কি, স্টোরি হাইটেই শুধুমাত্র এখানে একটা জয়েন্ট আছে, এছাড়া আর অন্য কোনো ব্রেসিং বা অন্য কোনো ক্রস ব্রেসিং, কোনো ধরনের কোনো ব্রেসিং নাই। অর্থাৎ আমাদের যে ফ্রেমটা, সেই ফ্রেমটা হচ্ছে এই যে এরকম একটা ফ্রেম, মোমেন্ট ফ্রেম। অর্থাৎ এখানে কোনো ধরনের কোনো ব্রেসিং নাই। ব্রেস ফ্রেম কিন্তু অনেক রকম হতে পারে, জাস্ট এরকম যে ক্রস ব্রেসিং হইতে পারে বিষয়টা এরকম না। এই যে আরো কয়েকটা ফিগার যদি দেখাই ব্রেস্ট ফ্রেমের, এই যে এগুলোও কিন্তু ব্রেস্ট ফ্রেম। এখানে কি হয়েছে দেখেন, এই যে এখান থেকে শুরু করে এই জয়েন্ট পর্যন্ত একটা ক্রস ব্রেসিং আছে, ক্রস ব্রেসিং এর সাথে সাথে কিন্তু এর মাঝখানে আরো একটা ব্রেসিং আছে। আবার হচ্ছে এখান থেকে এই পর্যন্ত এই বিমের মাঝখান পর্যন্ত একটা ব্রেসিং আছে, এখান থেকে নিচের দিকে আরো একটা ব্রেসিং আছে। সো জাস্ট ব্রেসিং অনেকটাই টাইপেরই হইতে পারে, কিন্তু আমরা যখন মোমেন্ট রেজিস্টিং ফ্রেমের কথা বলবো, সাপোজ আমাদের অ্যানেক্স বিল্ডিংটা যে ধরনের বিল্ডিং, সেগুলো হচ্ছে এই মোমেন্ট ফ্রেম। তো মোমেন্ট ফ্রেমে যখনই আসবে তখনই কিন্তু আমাদের এইভাবে এই ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর বা কে ভ্যালুটা ক্যালকুলেশন করে নিতে হবে। তো এটা জাস্ট ফিগার দেওয়া আছে। হ্যাঁ, কেউ কিছু বলতেছিলেন? হ্যাঁ, মানে ইউনিভার্সালি মেজর অ্যাক্সিস মানে হচ্ছে এক্স অ্যাক্সিস। কারণ এই যে আমাদের এআইসি টেবিলটা যে বানানো, এই টেবিলটা বানানোই হচ্ছে এক্স অ্যাক্সিসটাকে মেজর অ্যাক্সিস ধরে এবং ওয়াই অ্যাক্সিসটাকে মাইনর অ্যাক্সিস ধরে। এই যে এখানে এখানে একটা ফিগার দেওয়া আছে, ফিগারটা দেখবেন। এই যে এক্স অ্যাক্সিসটা ধরা হয়েছে কোন বরাবর, এই বরাবর। এই বরাবর যদি এক্স অ্যাক্সিস ধরা হয় তাহলে হাইট কত, এত বড়। তা আমি আগের দিনও বলছিলাম হাইট যত বেশি হবে তার মোমেন্ট অফ ইনারশিয়া তত বেশি হবে। আর মোমেন্ট অফ ইনারশিয়া যে অ্যাক্সিসের বেশি হয় সেটাই হচ্ছে মেজর অ্যাক্সিস। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা একটু ফিগারটা দেখি। প্রশ্ন মানে তেমন কিছুই নাই, প্রশ্নে জাস্ট মানে কথাই যে বলা আছে সেটা শুধু বলা আছে যে একটা 12 × 53 কলাম এবং কলাম এ বি কলামটাকে আমাদের হচ্ছে ডিজাইন স্ট্যান্ড বের করতে হবে। এখন বাকি ইনফরমেশন গুলো হচ্ছে এই যে আমাদের যে ফিগারটা, ফিগারে দেওয়া আছে। এখানে বলা আছে যে প্রথম ফ্লোর, যেটা প্রথম ফ্লোরটার হাইট হচ্ছে 15 ফিট। এটা অনেক ক্ষেত্রেই দেওয়া হয় যে প্রথম ফ্লোরটা পার্কিং, গ্যারেজ, অন্য যে কোনো একটা পারপাসে প্রথম ফ্লোরটার হাইট অনেক সময় বেশি দেওয়া হয়। প্রথম ফ্লোরটা হচ্ছে 15 ফিট, এরপরের ফ্লোরটা হচ্ছে 12 ফিট, তারপরের দুইটা ফ্লোর হচ্ছে 10 ফিট করে। এইখানে এই যে এই কলামটা তীর চিহ্ন দিয়ে দেখানো আছে। এই বরাবর যতগুলা কলাম আছে সবগুলা কলাম হচ্ছে, কলামের সেকশন হচ্ছে W12 × 79। একইভাবে এই বরাবর যতগুলা কলাম আছে সেগুলা সবগুলা সেকশন হচ্ছে 12 × 79। এই বরাবর যতগুলা কলাম আছে সবগুলা সেকশন হচ্ছে 12 × 79। কিন্তু এই বরাবর যে কলামগুলো আছে সেগুলোর সেকশন কত সেটা সরাসরি ফিগারে বলা নাই। এই ইনফরমেশনটাই প্রশ্নে দেওয়া আছে যে এই বরাবর যতগুলা কলাম আছে সেগুলো হচ্ছে সবগুলা 12 × 53। এগুলো একটু ডিফারেন্ট কলাম ইউজ করা হয়েছে, আগে এগুলোর থেকে একটু ছোট কলাম ইউজ করা হয়েছে। এখানে যে কলামগুলো ইউজ করা হয়েছে সেটা হচ্ছে 12 × 53। আর এখানে প্রত্যেকটা স্টোরি লেভেলে, প্রত্যেকটা ফ্লোর লেভেলে যে বিম গুলা ইউজ করা হয়েছে সবগুলা বিমেরই সেকশন হচ্ছে W 14 × 68, 14 × 68।
এইখানে যে প্ল্যান্ট এলিভেশনটা আমরা দেখতে পাচ্ছি, সেই এলিভেশন থেকে দেখতেছি এই দুইটা কলামের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে 18 ফিট, এই দুইটা কলামের মধ্যবর্তী ডিস্টেন্স 18 ফিট, এবং এই পাশের দুইটা কলামের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে 20 ফিট। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এই প্রশ্ন থেকে এখন আমাদের বের করতে হবে এই যে টোটাল একটা ফ্রেম, একটা মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, এই ফ্রেমের এই এ বি এই কলামটার ডিজাইন স্ট্রেংথ কত, অর্থাৎ এই কলামটা কি পরিমাণ লোড নিতে পারবে, সেটা আমাদের এখন ডিজাইন করতে হবে, বের করতে হবে। ডিজাইন করতে হবে না, অ্যানালাইসিস করতে হবে। তো সেটা আমি হ্যান্ড সলিউশন থেকে দেখাই, ওইখানে তত ভালোভাবে করা নাই। এক্সাম্পল 5 এর পরে এক্সাম্পল 6, এটা হচ্ছে এক্সাম্পল 6। তো প্রথমে আমরা কি কি গিভেন ইনফরমেশন আছে সেগুলো একটু দেখে নিই। বলা আছে গিভেন দ্যাট দ্য স্টিল সেকশন W12 × 53, সেই কলামটা নিয়ে আমরা অ্যানালাইসিস করতেছি। সেই কলামটা সেকশনটা হচ্ছে W12 × 53। এখানে কলামের লেন্থ কত, সরাসরি প্রশ্নে কোনো লেন্থ বলা নাই, কিন্তু যে ফিগার আছে সেহেতু এবি কলাম বলতেছে। এবি কলাম মানে কি, এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স, এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স কত, 12 ফিট। তো সেটাই বলা আছে এল এক্স ইকুয়াল টু এল ওয়াই ইকুয়াল টু 12 ফিট। তার মানে কি, এখানে এই এক্স অ্যাক্সিস বা মেজর অ্যাক্সিস বা মাইনর অ্যাক্সিসে আলাদা আলাদা কোনো ডিস্টেন্স নাই, একটা ডিস্টেন্সই দেওয়া আছে, যেটা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস, অর্থাৎ মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস দুইটার জন্যই সেম, একই ভ্যালু। এখানে প্রশ্নের যে ভ্যালুটা ইনফরমেশনটা মিসিং আছে, যে এটা কি টাইপের স্টিল, এটা কি A36 স্টিল নাকি A992 স্টিল, সেটা আমাদের এখানে বলা নাই। তো এটা A992 স্টিল ধরে আমাদের প্রবলেমটা সলিউশন করা হয়েছে। যদি আপনার পরীক্ষার প্রশ্নে A36 স্টিল বলা থাকে, তাহলে আপনি A36 স্টিল ইউজ করবেন। এখানে এই ইনফরমেশনটুকু এই প্রশ্নে মিসিং আছে। তবে যখন যদি পরীক্ষায় এই প্রশ্ন দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ইনফরমেশন দেওয়া থাকবে। তো আমরা অ্যাসিউম করে নিছি যে এটা হচ্ছে A992 স্টিল, তাই আমি ইল্ড স্ট্রেন্থ বা FY লিখে নিছি হচ্ছে 50 KSI। আর আনব্রেসড ইন মাইনর অ্যাক্সিস, মানে আমাদের এখানে যে প্রশ্নে যেটা বলা আছে সেটার এখানে যে বেন্ডিংটা হয়, সে বেন্ডিংটা হয় মেজর অ্যাক্সিসে, এবং মাইনর অ্যাক্সিসের জন্য এটা পুরোপুরি ব্রেসিং করা আছে। অর্থাৎ মাইনর অ্যাক্সিসে এখানে কোনো ধরনের কোনো ক্যালকুলেশনে আসবে না। সো মাইনর অ্যাক্সিসের জন্য যে কে ভ্যালু, আমরা যখন এর আগের কলাম ডিজাইন করছি বা অ্যানালাইসিস করছি, সাপোজ যদি এর আগের একটা ডিজাইন থেকে দেখাই, এই যে সিলিন্ডারনেস রেশিও যখন বের করি, ল্যামডা এক্স ল্যামডা ওয়াই যখন বের করি, ল্যামডা এক্স এর জন্য আমরা বসাই কে এক্স, ল্যামডা ওয়াই এর জন্য আমরা বসাই কে ওয়াই। যখন এই মোমেন্ট রেজিস্টিং ফ্রেমের মধ্যে চলে আসতেছে, তখন আমাদের এখানে বলা আছে যে শুধুমাত্র এক্স অ্যাক্সিস বা মেজর অ্যাক্সিসের জন্য বেন্ডিংটা হয়। তো মাইনর অ্যাক্সিসের জন্য পুরোপুরি ব্রেসিং দেওয়া আছে, তাই মাইনর অ্যাক্সিসের জন্য আমরা এখানে কোনো ক্যালকুলেশন করব না। মাইনর অ্যাক্সিসের জন্য ভ্যালুটা ফিক্সড 1। সেটা এখানে লেখা হয়েছে, মাইনর অ্যাক্সিসের জন্য ভ্যালুটা হচ্ছে 1। সরি, এটা হচ্ছে এক্সাম্পল 5, এক্সাম্পল 6 হচ্ছে এখানে আনরেস্ট ইন মাইনর অ্যাক্সিস। তো মাইনর অ্যাক্সিসের জন্য কে ওয়াই ভ্যালুটা হচ্ছে 1। এখন আমাদের স্টেপ 1টা কি হবে, অন্যান্য প্রবলেমের ক্ষেত্রে আমরা এই যে ল্যামডা এক্স দিয়ে শুরু করি। এই প্রবলেমের ক্ষেত্রে কি হবে, ল্যামডা এক্স যখন বের করতে যাব তখন তো আমাদের কে এক্স ভ্যালু লাগবে। তো কে এক্স ভ্যালুটা আমাদের আবার আলাদা ক্যালকুলেশন করে নিয়ে আসতে হবে। তো কে এক্স ক্যালকুলেশন করার জন্য আমাদের যে ফ্যাক্টরটা বের করা লাগবে সেটা হচ্ছে রিজিডিটি ফ্যাক্টর। তো রিজিডিটি ফ্যাক্টর আমি কিছুক্ষণ আগেই দেখাইলাম ফর্মুলাটা, এই একই ফর্মুলা, কিছুক্ষণ আগে যে ফর্মুলাটা এখানে দেখাইলাম একই ফর্মুলা। তো আমি যেটা বললাম যে যেহেতু শুধুমাত্র স্টিল স্ট্রাকচার, তার মানে কি এই উপরের ই এবং নিচের ই এই দুইটার ভ্যালুই সেম হবে, তাই আমি দুইটাকে ক্যান্সেল আউট করে দিয়ে এখানে সিম্পলিফাইড ফর্মুলা লিখছি। তো উপরে সামেশন অফ আইসি ডিভাইডেড বাই এলসি ডিভাইডেড বাই সামেশন অফ আইবি ডিভাইডেড বাই এলবি। এখন এই রিজিডিটি ফ্যাক্টর আমরা যেই কলামটা নিয়ে অ্যানালাইসিস করতেছি, সেই কলামে যতগুলা জয়েন্ট থাকবে প্রত্যেকটা জয়েন্টে আমাদের রিজিডিটি ফ্যাক্টর বের করতে হবে। তো এখানে যেহেতু এ বি কলাম বলা আছে, এ বি কলামের জন্য জয়েন্ট কয়টা আছে, এখানে এই একটা জয়েন্ট, অর্থাৎ এ জয়েন্ট একটা আছে, বি জয়েন্ট একটা আছে। তো আমি আলাদা আলাদা ভাবে লিখে নিছি জি এ। জি এ মানে অ্যাট পয়েন্ট এ, এ পয়েন্টের রিজিডিটি ফ্যাক্টর কত সেটা আমি প্রথমে বের করে নিতে চাচ্ছি। তো সেটা যদি বের করতে চাই, এখানে খুব ভালোভাবে খেয়াল করেন, এতটুকুই বোঝার, বাকি সবকিছু আগের মতোই। এ জয়েন্টে ফোকাস করি, এ জয়েন্টে যদি ফোকাস করি, এ জয়েন্টে কয়টা বিম আর কয়টা কলামের কানেকশন সেটা একটু আমরা খেয়াল করি। এটা হচ্ছে এ জয়েন্ট। এ জয়েন্টে কলাম কয়টা আছে বলেন কেউ একজন। এই এ জয়েন্টে কলাম কয়টা আছে, একটা কলাম কই, এই জয়েন্টে কলাম কয়টা, হ্যাঁ এখানে কলাম কিন্তু দুইটা। এটা তো আরসিসি না, এটা তো স্টিল, আপনাকে তো আলাদা আলাদা নিয়ে এসে এখানে সেটা দিতে হবে।
এইখানে কিন্তু কলাম আসলে এই জয়েন্টের রেসপেক্টে যদি চিন্তা করি, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটাই কিন্তু অনেক সময় পরীক্ষায় ভুল করে। আমি তো এখানে মাঝখানে কোনো একটা কলাম দেখাইতেছি, সাপোজ আমি আপনাকে মানে চিনতে হবে একটা জয়েন্টে কলাম কয়টা আছে, বিম কয়টা আছে, এইটা চিনতে হবে আপনাকে। তো আমি এখানে এই মাঝখানে একটা কলাম দেখাইতেছি, সাপোজ আপনাকে পরীক্ষায় আমি দিয়ে দিলাম এই কলামটা অ্যানালাইসিস করতে। তো এই কলামের আপনি আবার এখানে এ পয়েন্ট বি পয়েন্ট লিখে নিলেন। এখন যদি আমি বলি এ পয়েন্টে কলাম কয়টা, তাহলে কলাম কয়টা হবে? কলাম হবে একটা। জাস্ট দেখতে হবে ওই জয়েন্টের সাথে কয়টা কলাম কানেক্ট করা আছে। আচ্ছা, এখন আমি আরেকটা প্রশ্ন করি। ধরেন এই পয়েন্টের কথা বললাম, এখন বলেন যে বি পয়েন্টে আসলে কলাম কয়টা? বি পয়েন্টে, আচ্ছা এইখানে একটু কেয়ারফুল থাকতে হবে, মানে যাতে এই জিনিসটা বোঝা যায়, চেনা যায় যে আমার পুরো ফ্রেমের মধ্যে কোথায় কয়টা কলাম। এই বি পয়েন্টে এটা একটা কলাম হবে কি হবে না, সেটা আমাদের বুঝতে হবে যে এইখানে এই যে কানেকশনটা, এই কানেকশনে কোনো বিম আছে কিনা। যদি এরকম হয় যে এটা হচ্ছে সবগুলা গ্রেড বিম, যেমন এখানে যে ফিগারটা দেখানো আছে এখানে মনে হইতেছে যেগুলো হচ্ছে সবগুলা গ্রেড বিম, তাহলে এই বি পয়েন্টে একটা কলাম থাকবে। এখন যদি এখানে কোনো গ্রেড বিম না থাকে, একদম সরাসরি ফাউন্ডেশনের উপর থেকে কলাম ফার্স্ট ফ্লোরে উঠে গেছে, উঠে যাওয়ার পরে এখানে বিম আছে, এটা কিন্তু অনেক সময় হয় যদি এখানে কোনো নিচতলায় যদি ফ্লোর না করা হয়, জাস্ট পার্কিং অথবা কোনো একটা ওপেন স্পেস রেখে দেওয়া হয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু নিচতলায় এই গ্রেড বিম দেওয়ার প্রয়োজন হয় না। তো সেই ক্ষেত্রে কিন্তু একদম বিম শুরু হয় এখান থেকে। তো যদি গ্রেড বিম না থাকে তাহলে কিন্তু এখানে বি পয়েন্টে কোনো আর কোনো কলাম আমরা ধরবো না, এখানে কোনো এই জয়েন্টে কোনো বিম কলামের মানে জয়েন্ট নাই, এখানে শুধু কলাম উঠে গেছে। তখন এ পয়েন্টে আমরা ধরবো একটা কলাম আছে, বি পয়েন্টে কোনো কলামই নাই। এটাই এই সমস্ত ক্ষেত্রে ইনফিনিটি আসে, যদিও এটা খুবই রেয়ার কেস, বা এই সমস্ত অ্যানালাইসিস বা এইখানে এসে আপনার মানে কোনো কলামে ফেল করবে না যদি এদিকে ঠিক থাকে। তো আমি যেটা বলতেছিলাম যে আমরা যখন এ পয়েন্ট এবং বি পয়েন্ট এই দুইটা পয়েন্টের রিজিডিটি ফ্যাক্টর বের করতে হবে, আমাকে বুঝতে হবে যে এ পয়েন্টে কয়টা কলামের কানেকশন আছে, বি পয়েন্টে কয়টা কলামের কানেকশন আছে। তো আমি এখান থেকে দেখতেছি এই কলামের এই পয়েন্টে দুইটা কলামের কালেকশন আছে, এটা একটা কলাম, এটা একটা কলাম। এখন এই কলামটা কত কলাম, স্টিল সেকশন কত সেটা ফিগারে বলা নাই, কিন্তু সেটা প্রশ্নে বলা আছে। এই যে এই বরাবর যতগুলা কলাম আছে প্রত্যেকটা কলামের সেকশন হচ্ছে 12 × 53। তাহলে আমার ফর্মুলাতে যদি আমি ভ্যালু বসাইতে চাই, এখানে সামেশন বলা আছে, সামেশন মানে হচ্ছে যতগুলা কলাম ততবার আমাদের এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। তো এখানে যেহেতু দুইটা কলাম আছে, সাপোজ আমি প্রথমে উপরে যে কলাম, উপরে নিচে যেটা আগে করেন কোনো অসুবিধা নেই, প্রথমে উপরের কলামটার জন্য ক্যালকুলেশন করব। তো কি কি ভ্যালু লাগবে, লাগবে হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া আর লেন্থ। তো সেকশন কত, স্টিলের সেকশন হচ্ছে 12 × 53, এই বরাবর যত সেকশন আছে সবগুলো হচ্ছে 12 × 53। তো 12 × 53-এর জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া কত, 12 × 53-এর জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া অর্থাৎ আইসি কত, সেটা আমরা কি করব, এই যে আইসি টেবিলে যাব, এখান থেকে আমরা 12 × 53 কোথায় আছে সেটা খুঁজে বের করব। এটা হচ্ছে 12 × 58, তার নিচে আছে হচ্ছে 12 × 53। এই বরাবর সোজা চলে যান, সোজা যাইতে যাইতে এই যে এক্স অ্যাক্সিস এর নিচে যেখানে আই আছে সেটাই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। এখান থেকে ভ্যালুটা পাইলাম হচ্ছে 425। তো বসাই দিলাম আইসি বা কলামটার মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে 425। লেন্থ কত, ফিগারে চলে যান। লেন্থ হচ্ছে, আমি যদি উপরেরটা নিয়ে কাজ করি, লেন্থ হচ্ছে এখান থেকে এটুকু লেন্থ হচ্ছে 10 ফিট। 10 ফিট তার মানে কি, আমি এইখানে আমি কিন্তু কেয়ারফুল থাকতে বলছিলাম, এই টেবিলে যত ভ্যালু আছে সব ইঞ্চিতে। তাহলে আমার লেন্থটাকে কি করতে হবে, 12 দ্বারা গুণ করে ইঞ্চিতে কনভার্ট করে নিতে হবে। তাই 425 ÷ 10 × 12 প্লাস, এখন আমরা তার নিচে যে কলাম অর্থাৎ এই যে কলাম, এই কলামটার জন্য আমরা মানে ফর্মুলা বসাবো। এই কলামের মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে, আমার প্রশ্নে বলাই আছে এই বরাবর যতগুলা কলাম আছে সবগুলো হচ্ছে 12 × 53। তাহলে এটার জন্য যদি 425 হয় মোমেন্ট অফ ইনার্শিয়া, এই যে 425 হয়, তাহলে তার নিচে যে কলামটা সেটার জন্য অবশ্যই 425ই হবে। তাই এখানে 425। এই কলামটার লেন্থ কত, এই কলামটার লেন্থ ওই যে ফিগারে দেওয়া আছে, এখান থেকে এটুকু লেন্থ হচ্ছে 12 ফিট। তো 12 ফিট তার মানে কি 12 × 12। তাহলে উপরে কলাম দুইটা কলাম ছিল, দুইটা কলামের জন্য আমি ভ্যালু বসাই দিছি, ডিভাইডেড বাই এখন নিচের বিম, বিমের সেকশন কত, এ এ জয়েন্টে যদি আসি, এ জয়েন্টে বিমের সেকশন হচ্ছে 14 × 68। তাহলে আপনি যে এসি টেবিলে চলে যান, এবার 14 × 68 খুঁজে বের করেন।
14 × 68 আছে হচ্ছে এই যে এখানে, 14 × 68 আছে এইখানে। এই বরাবর সোজা চলে যাব, সোজা চলে গেলে এই যে আই বরাবর ভ্যালুটা হচ্ছে 722, ভ্যালুটা বসাই দিব 722 ডিভাইডেড বাই এখানে লেন্থ কত, লেন্থটা হচ্ছে এই যে এই কলাম, এই বিমটা, এই বিমের লেন্থ কত, এই যে ফিগারে বলা আছে 18 ফিট। 18 ফিট মানে কত, 18 × 12 প্লাস আরেকটা বিম আছে কোথায়, আরেকটা বিম হচ্ছে এইটা, এই বিমটাও কত 14 × 68, তার মানে মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালুটা সেম 722ই থাকবে। লেন্থটা ভিন্ন, লেন্থ কত, এদিকে লেন্থ হচ্ছে 20 ফিট। 20 ফিট যদি হয় তাহলে 20 × 12, তাহলে পুরো রিজিডিটি ফ্যাক্টর যদি ক্যালকুলেশন করা হয়, রিজিডিটি ফ্যাক্টরটা আসে হচ্ছে 1.02। তার মানে আমরা এ পয়েন্টে রিজিডিটি ফ্যাক্টর পাইলাম হচ্ছে 1.02। এখন আমাদের বি পয়েন্ট বের করতে হবে, বি পয়েন্টের রিজিডিটি ফ্যাক্টর কত। সো এইখানেও কলাম আছে কয়টা, একটা, দুইটা, এপাশে বিম আছে কয়টা, একটা, দুইটা। তাহলে সেম একই ফর্মুলা আমি ইউজ করে যাব রিজিডিটি ফ্যাক্টর অ্যাট বি বা বি পয়েন্টের জন্য। আবার ভালো করে খেয়াল করি, এই বরাবর যত কলাম আছে সবগুলা 12 × 53, তাহলে এটার মোমেন্ট অফ ইনার্শিয়া তো আমি আগের থেকেই জানি, এই যে এখানেই তো বের করছি 425, 425 ডিভাইডেড বাই এই কলামটার লেন্থ হচ্ছে 12 ফিট, তার মানে হচ্ছে 12 × 12 প্লাস 425 ডিভাইডেড বাই নিচের যে কলাম এটার লেন্থ হচ্ছে 15 ফিট, তাই 15 × 12 ডিভাইডেড বাই টোটাল হচ্ছে বিম। এখন বিম খেয়াল করেন, বিমেরটা আরো সহজ, এইখানে যে বিমটা ছিল আর এখানে যে বিম তাদের লেন্থ এক, ডিস্টেন্স তো সেম। এই যে এটাও যদি 18 ফিট হয় এটাও 18 ফিট, এটা 20 ফিট হলে এটাও 20 ফিট। এখানে সেকশনটা 14 × 68, এখানেও সেকশনটা 14 × 68, তার মানে কি জাস্ট হুবহু কপি পেস্ট। এখানে যে ভ্যালুগুলো লিখছিলাম 722 ডিভাইডেড বাই 18 × 12 প্লাস 722 ডিভাইডেড বাই 20 × 12, পুরোটা যদি ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে রিজিডিটি ফ্যাক্টরটা আসতেছে 0.835। তাহলে আমরা এই যে দুইটা পয়েন্ট, এ পয়েন্ট এবং বি পয়েন্ট, দুইটা পয়েন্টের রিজিডিটি ফ্যাক্টরটা বের করলাম। এই রিজিডিটি ফ্যাক্টর বের করার একটা, রিজিডিটি কিন্তু কে ভ্যালু না বা ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর না। রিজিডিটি ফ্যাক্টর বের করার পরে এখন আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের এই অ্যালাইনমেন্ট চার্টে আসতে হবে। অ্যালাইনমেন্ট চার্টে আসতে হবে, এটা এখানে বেশি ক্লিয়ার ভাবে দেওয়া আছে, আমি এখান থেকে দেখাই। এই যে এখানে এই ভ্যালুগুলাকে সাই দ্বারা লেখা হয়েছে, অনেক ক্ষেত্রে সাই লেখা হয়, অনেক ক্ষেত্রে জি লেখা হয়, মানে এগুলাই হচ্ছে আমাদের জি, সাই না, আমরা লিখবো হচ্ছে জি, রিজিডিটি ফ্যাক্টর বা স্টিফনেস ফ্যাক্টর, এটাকে আমরা লিখবো হচ্ছে জি, জি এ জি বি। এইখানে আবার দুইটা গ্রাফ আছে, একটা হচ্ছে নন সোয়ে ফ্রেম আর একটা হচ্ছে সোয়ে ফ্রেম। নন সোয়ে ফ্রেম যেটা, সেটা হচ্ছে কখনোই মুভ করতে পারবে না, একদম মানে ধরেন ল্যাটারাল ফোর্সে সেটা মুভ করবে না। আর সোয়ে ফ্রেম যেটা, সেটা হচ্ছে ল্যাটারাল ফোর্সে মুভ করতে পারে। তা আমরা সাধারণত যে সমস্ত মোমেন্ট রেজিস্টিং ফ্রেম নিয়ে কথা বলতেছি বা চিন্তা করতেছি সেগুলো হচ্ছে সোয়ে ফ্রেম, সেগুলো হচ্ছে মুভ করতে পারে। ল্যাটারালি যদি ফোর্স আসে তাহলে সে দুই পাশে এরকম মুভ করতে পারবে, ফ্রেমটা যদি এরকম হয় ল্যাটারাল ফোর্সে সে কি করবে, এরকম মুভ করতে পারবে, মানে তার কিছুটা ফ্লেক্সিবিলিটি থাকবে সোয়ে ফ্রেম। তো এই এখন আমরা কি করব, এখন আমরা এই গ্রাফ থেকে কে এর ভ্যালুটা বের করব। তো সেটা কিভাবে করব, আমরা প্রথমে জি এর ভ্যালু কত পাইলাম, জি এ কত পাইছি সেটা এই স্কেলে বসাইতে হবে। তো আমরা এখান থেকে জি এ পাইছি হচ্ছে 1.02, 1.02 যে ভ্যালুটা, এই যে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1.5, এটা হচ্ছে 2, তো 1.02 মানে কি একদম 1 এর কাছাকাছি কোনো একটা পয়েন্ট। এখন বি ভ্যালু কত পাইছি, জিবি পাইছি 0.835, 0.83 আমি 5 বসাই দিই, এটা হচ্ছে বি স্কেল, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, তার মাঝখানে ঘর কয়টা আছে দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা, তার মানে প্রত্যেকটা 0.2 করে, এটা হচ্ছে 0, এটা 0.2, পরেরটা 0.4, এইভাবে বাড়তেছে। তাহলে এটা 0.8, 0.835 হবে, এর থেকে সামান্য একটু উপরে এরকম একটা পয়েন্ট। জাস্ট আপনাদের এই গ্রাফ দিয়ে দেওয়া হবে, যদি এই প্রবলেম পরীক্ষায় থাকে সেখানে জি এ এবং জিবি দুইটা পয়েন্ট মার্ক করে নেবেন। এরপরে জাস্ট সোজা একটা স্কেল ধরবেন, সোজা একটা স্কেল ধরে দাগ টেনে দিবেন, সোজা একটা স্কেল ধরে দাগ টেনে দিবেন। এখন দাগ দেওয়ার পরে কে ভ্যালু কত, এই যে মাঝখানে যে স্কেলটা দেওয়া আছে এটাই হচ্ছে কে ভ্যালুর স্কেল। এখন এই পয়েন্টটা কত সেটা আমাদেরকে বের করতে হবে। এই পয়েন্টের জন্য এখানে ভ্যালু দেওয়া আছে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1.5, মাঝখানে হচ্ছে এটা 1.1, এটা হচ্ছে 1.2, এটা হচ্ছে 1.3, এটা হচ্ছে 1.4,
আমরা যে ভ্যালুটা পাইলাম, যেহেতু আমার এখানে স্কেল দিয়ে টানা নাই তাই দাগটা একটু বাঁকা হয়েছে, মানে আমরা ধরে নিতে পারি এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 1.3, বা যার যেটা মনে হয়, কেউ যদি 1.28 ধরে নিতে চাই ধরতে পারে, যদি 1.3 ধরতে চাই ধরতে পারে, যার যেটা সুবিধা হয়। এই গ্রাফের ভ্যালু কখনোই মানে সবার সেম ভ্যালু আসে না, এক একজনের জাজমেন্ট আসে এক এক রকম। তো সেখান থেকে আমরা ধরে নিছি যে ভ্যালুটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি কে এক্স এর ভ্যালুটা হচ্ছে 1.3। এই পর্যন্তই হচ্ছে আমাদের নতুন কাজ। এরপরের কাজ হচ্ছে হুবহু আগের মতো, অর্থাৎ আমরা স্লেন্ডারনেস রেশিও বের করব, ল্যামডা এক্স ল্যামডা ওয়াই। ল্যামডা এক্স এর ফর্মুলাটা হচ্ছে কে এক্স এল এক্স ডিভাইডেড বাই আর এক্স পাই ইন্টু রুট ওভার এফ ওয়াই বাই ই। কে এক্স এর ভ্যালুটা আমরা বসাবো যে 1.3। এল এক্স মানে হচ্ছে আমাদের কলামটার লেন্থ কত, কলামটার লেন্থ হচ্ছে এবি কলামটার লেন্থ হচ্ছে 12 ফিট, তার মানে এল এক্স এর ভ্যালুটা বসাবো হচ্ছে 12 × 12 ডিভাইডেড বাই আর এক্স 12 × 53, আমাদের কলামটার সেকশন যেহেতু 12 × 53, 12 × 53। হ্যাঁ, এটাও লোকাল বাকলিং চেক করতে হবে। লোকাল, হ্যাঁ, লোকাল বাকলিং চেক করতে হবে। একদম হুবহু কাজ, এই যে 12 × 53 তে চলে যাবেন, আর এর ভ্যালু এখানে আর এক্স আছে, ভ্যালুটা হচ্ছে 5.23। এখানে আমি ভ্যালুগুলো বসাই নাই, জাস্ট আমি শর্টে ভ্যালু আনসার লিখে দিছি। যদি ক্যালকুলেশন করেন এই আশা করি এই ভ্যালুই পাবেন, বা আমি প্রসেসটা শিখাই দিতেছি, যদি ক্যালকুলেশনে ভুল থাকার কথা না, যদি থাকে তারপরে আপনারা কারেক্টটা করবেন। আর এক্স হচ্ছে 5.23, পায়ের ভ্যালু 3.1416, এফ ওয়াই এর ভ্যালু হচ্ছে 50, যে আগেই কনসিডার করে নিয়ে আসছি। আর ই এর ভ্যালু হচ্ছে স্টিলের জন্য ফিক্স 29,000 কেএসআই। পুরোটা যদি বসাই ল্যামডা এক্স আসে 0.47। এখন যখন কে ওয়াই এর ভ্যালু বসাবো, এখানে আবার অনেক স্টুডেন্ট আগের অভিজ্ঞতা থেকে বলে, আমি মোটামুটি স্টিল স্ট্রাকচার পড়াই 29 ব্যাচ থেকে, 28 ব্যাচকে পড়াইনি, 28 ব্যাচকে ডাইনামিক্স পড়াইছি, 29 ব্যাচ থেকে পড়াই, 29, 30, 31, 32, এখন পড়াইতেছি 33। আপনারা হচ্ছে মোটামুটি 5 নম্বর ব্যাচ আমার স্টিল স্ট্রাকচার পড়ানোর দিক থেকে। ইভিনিং ব্যাচের ক্ষেত্রে 5 নম্বর ব্যাচ, আর ডে ব্যাচে আমি পড়াইছি হচ্ছে 28, 28, 29 ওদের একসাথে, 28, 29, 30, 31। ডে ব্যাচে পড়াইছি হচ্ছে 2টা ব্যাচকে। সো মোটামুটি এই 7টা ব্যাচের আমার অভিজ্ঞতা থেকে যেটা বলে, প্রচুর স্টুডেন্ট যেটা ভুল করে, কে এক্স এর ভ্যালু যে 1.3 পাইছে সেটা তো এখানে বসাই, কে ওয়াই এর ভ্যালুটা 1.3 বসাই। তো কে ওয়াই এর ভ্যালু তো 1.3 না, কে ওয়াই এর ভ্যালু কত, এই যে আমি আগেই তো ডিফাইন করে আসছি, কে ওয়াই এর ভ্যালুটা হচ্ছে 1। আমরা যত ক্যালকুলেশন এখানে করছি সব হচ্ছে মেজর অ্যাক্সিসের জন্য করছি, মাইনর অ্যাক্সিসে আমার কোনো বাকলিং হয়ই নাই, তাহলে মাইনর অ্যাক্সিসে আমি কনসিডার কেন করবো? মাইনর অ্যাক্সিসে হচ্ছে আমার মিনিমাম যে ভ্যালুটা, মিনিমাম ভ্যালু ধরে রাখবো। তো মিনিমাম ভ্যালু আবার আমি 1 কেন ধরলাম, কারণ এই যে আমার এখানে বলা ছিল, আমার এইখানে আগেই কন্ডিশনে বলা ছিল, তো যদি একটা আনব্রেসড ফ্রেমের অংশ হয়, যদি একটা মোমেন্ট রেজিস্টিং ফ্রেম বা আনব্রেসড ফ্রেমের অংশ হয়, তাহলে কে এর ভ্যালুটা হবে হচ্ছে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে মিনিমাম কত, তো মিনিমামটা আমি ধরে রাখছি, যেহেতু আমি আর কোনো কন্ডিশন জানি না। তো এই ভুলটা করা যাবে না, কে ওয়াই এর ভ্যালু কিন্তু 1.3 হবে না, কে ওয়াই এর ভ্যালু হবে হচ্ছে 1। তারপর হচ্ছে লেন্থ, লেন্থ হচ্ছে 12 ফিট, 12 ফিট মানে হচ্ছে 12 × 12 ডিভাইডেড বাই আর ওয়াই। আর ওয়াই হচ্ছে এই যে আইসি টেবিলে চলে যাব, এখান থেকে সোজা যদি চলে আসি, এই যে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের নিচে যে আরটা আছে সেটা হচ্ছে আর ওয়াই 2.48। যদি ভ্যালুটা বসাই, বসায় যদি ক্যালকুলেশন করা হয়, তাহলে সেই ক্ষেত্রে ল্যামডা ওয়াই এর ভ্যালু আসছে 0.77। তো আমরা জানি ল্যামডা এক্স এবং ল্যামডা ওয়াই এর মধ্যে যে ভ্যালুটা বড় পাবো সেই ভ্যালুটাকে আমরা কালেক্ট করব, সেটাকে আমরা নিব। তো এখান থেকে আমরা ল্যামডা এক্স এবং ওয়াই এর মধ্যে বড় ভ্যালুটা হচ্ছে 0.77, তাই আমরা ভ্যালুটা নিলাম 0.77। এখন এই ভ্যালুটা নেওয়ার পরে আবার এটা কম্পেয়ার করতে হয়, সেটা কি 1.5 এর থেকে ছোট নাকি বড়। যদি ছোট হয় তাহলে একরকম ফর্মুলা, যদি বড় হয় তাহলে আরেক রকম ফর্মুলা। তো 0.77 যেহেতু অবশ্যই 1.5 এর থেকে ছোট, তাই আমরা ফর্মুলাটা হচ্ছে 0.658 ল্যামডা স্কোয়ার ইন্টু এফ ওয়াই। তাহলে এফ সি আর ইকুয়াল টু ভ্যালুটা বসাই দিলাম 0.658 ল্যামডা স্কোয়ার ইন্টু এফ ওয়াই। ল্যামডার ভ্যালু হচ্ছে 0.77, এফ ওয়াই এর ভ্যালু হচ্ছে 50। যদি ক্যালকুলেশন করা হয় তাহলে ভ্যালুটা আসে 39.07। আমার এখানে ইউনিট লেখা হয়নি, ইউনিটটা হচ্ছে কেএসআই, কেএসআই। এরপরের কাজ, যখন আমরা এই ক্রিটিক্যাল বাকলিং স্ট্রেস এফসিআর পেয়ে গেছি, এরপরে হচ্ছে নমিনাল স্ট্রেংথ। নমিনাল স্ট্রেংথ হচ্ছে এজি ইন্টু এফসিআর, অর্থাৎ এই যে ক্রিটিক্যাল বাকলিং স্ট্রেস যেটা পাইলাম তার সাথে এরিয়া গুণ করলে নমিনাল স্ট্রেংথ পেয়ে যাব। নমিনাল স্ট্রেংথের জন্য যদি আমি আসি, 12 × 53 যে কলামটা ছিল তার এরিয়া কত, এরিয়া হচ্ছে 15.6। আমি গুণ করে দিলাম 15.6 ইন্টু এই 39.07, ক্যালকুলেশন করে ভ্যালুটা আসে 609.58 কিপ।
এখান থেকে আবার আমাদের যদি ডিজাইন স্ট্রেন্থ বের করতে হয় তাহলে একটা ফ্যাক্টর গুণ করতে হয় 5, ফ্যাক্টরের ভ্যালু টু 0.85, তো 609.58, এটার সাথে যদি আমরা 0.85 গুণ করি ফ্যাক্টর, তাহলে ভ্যালুটা আসছে 518.1 মানে 1 পাস কি। তো এটাই হচ্ছে আমাদের সেই কলামটা, এবি কলামটা বলা আছে, সেই এবি কলামের ডিজাইন স্ট্রেন্থ। আমি আবারও মানে এর আগেও বলছি যে ডিজাইন স্ট্রেন্থ বের করার পরে আসলেই ওই কলামটা ওই ডিজাইন স্ট্রেন্থ পর্যন্ত লোড নিতে পারবে কিনা সেটার জন্য আবার আমাদের লোকাল বাকলিং চেক দিতে হয়। লোকাল বাকলিং চেক এটা লাস্ট ক্লাসে দেখাইছিলাম। লোকাল বাকলিং চেক যদি ফ্লেঞ্জের জন্য চেক দেই, ফ্লেঞ্জের ফর্মুলাটা হচ্ছে 0.56 ইন্টু রুট ওভার ই বাই এফ ওয়াই। তো 0.56, ই এর ভ্যালু হচ্ছে 29,000, এফ এর ভ্যালু হচ্ছে 50, ক্যালকুলেশন করলে ভ্যালুটা আসে 13.48। তো এই যে ফ্লেঞ্জের যে রেশিওটা পাইলাম, স্লেন্ডারনেস রেশিওটা পাইলাম ফ্লেঞ্জের, এই রেশিওটা আবার ফ্লেঞ্জের উইডথ এবং থিকনেস এদের রেশিওর সাথে চেক দিতে হয়। তো আমরা 12 × 53 এই কলামটার জন্য যদি আসি, এই কলামটার জন্য এই যে এখানে ভ্যালু দেওয়া আছে হচ্ছে এই যে বিএফ বাই 2টিএফ, এই যে কলামের উইডথ ডিভাইডেড বাই থিকনেস, এই রেশিওটা সরাসরি এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে 8.69। তাহলে এখানে আমাদের এই যে মানে স্লেন্ডারনেস রেশিও যেটা, সেটা পাইলাম হচ্ছে 13.48, আর তাদের উইডথ বনাম থিকনেসের রেশিও পাইলাম হচ্ছে 8.69। আমি বলছিলাম যদি এই ল্যামডা ভ্যালুটা বা স্লেন্ডারনেস রেশিওটা বেশি থাকে তাহলে সেখানে লোকাল বাকলিং হবে না, সেকশনটা কম্প্যাক্ট সেকশন, অর্থাৎ সেখানে বাকলিংটা হবে না, লোকাল বাকলিংটা হবে না। সেম ভাবে যদি আমরা ওয়েবের জন্য বের করি, ফর্মুলাটা হচ্ছে 1.49 ইন্টু রুট ওভার ই বাই এফ ওয়াই। তো 1.49 ইন্টু ই এর ভ্যালু হচ্ছে 29,000 কেএসআই এবং এফ ওয়াই হচ্ছে 50 কেএসআই। ক্যালকুলেশন করলে ভ্যালুটা আসে 35.88। এই ভ্যালুটা চেক দিতে হয় হচ্ছে ওই ওয়েবটার ডেপথ বনাম তার থিকনেসের উপরে। তার ডেপথ এইচ, থিকনেস হচ্ছে টি ডাব্লিউ, এদের রেশিওটা এখান থেকে যদি আমরা দেখি, এখান থেকে ভ্যালুটা আসে হচ্ছে 28.1। তো এই ভ্যালুটা আবার কি আছে, আমাদের রেশিওটা ছিল 35.88, আর ডেপথ বনাম থিকনেস এই যে রেশিওটা, এই রেশিওটা আসতেছে 28.1। তো যেহেতু তাদের রেশিওটা বেশি আছে, 35.88 ভ্যালুটা বেশি আছে, তার মানে কি এই সেকশনটা কম্প্যাক্ট সেকশন, এই সেকশনটা ওকে আছে, এখানে কোনো লোকাল বাকলিং হবে না। তো এটাই হচ্ছে আমাদের অ্যানালাইসিস ক্রাইটেরিয়া বা অ্যানালাইসিস প্রসেস। তো শুধুমাত্র আগের প্রবলেম বা এই চ্যাপ্টারে আমি, এটা তো 6 নম্বর প্রবলেম, এর আগেও প্রথম একটা করাইছিলাম, সেটা হচ্ছে বাকলিং স্ট্রেসের বা বাকলিং স্ট্রেংথের প্রবলেম। বাকি এক্সাম্পল 2, 3, 4, 5 যেগুলো কি করছিলাম, শুধু কলামের ডিজাইন স্ট্রেংথ বের করছিলাম। এবং এখানে এক্সাম্পল 6, এটাতেও আমরা কলামের ডিজাইন স্ট্রেংথই বের করছি। শুধু পার্থক্যটা হচ্ছে আগে যে ফ্রেমগুলো ছিল সেগুলো হচ্ছে এরকম ব্রেসিং ফ্রেম, এরকম ব্রেসিং ফ্রেম। তো ব্রেসিং ফ্রেমের জন্য ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর কে, সেই ভ্যালুটা আমরা সরাসরি একটা চার্ট ছিল সেই চার্ট থেকে মুখস্থ লিখতাম। আর যখন এরকম আনব্রেসড ফ্রেম আসবে বা আনব্রেসড ফ্রেম বা আরেক নাম হচ্ছে মোমেন্ট ফ্রেম, যখন মোমেন্ট ফ্রেম আসবে তখন আমাদেরকে ওই কে ভ্যালু যেটা বা ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর যেটা, সেটা সরাসরি ওই টেবিল ওই চার্ট থেকে লেখা যাবে না, সেটাকে এই রিজিডিটি ফ্যাক্টর দিতে হবে, রিজিডিটি ফ্যাক্টরের মাধ্যমে বের করে নিতে হবে। তো শুধু হচ্ছে এতটুকুই পার্থক্য, বাকি সমস্ত ক্যালকুলেশন এবং প্রসেস হুবহু আগে যে প্রবলেমগুলো করাইছিলাম সে একই রকম। এই প্রবলেমটা বুঝতে কারো কোনো অসুবিধা আছে? এই যে এখানে জি এর ক্যালকুলেশনটা এখানে যে স্লাইডটা দেওয়া আছে সেখানেও ভালোভাবেই করা আছে, এখানেও খুব ভালোভাবেই করা আছে যে জি এ, জি বি, তারপরে সেখান থেকে অ্যালাইনমেন্ট চার্টের মাধ্যমে কে এক্স এর ভ্যালু বের করা হয়েছে 1.3। যে প্রবলেমটা করাইলাম এটাতে কারো কোনো অসুবিধা আছে? হ্যাঁ, মানে আমি তো এর আগেও বলছি যে আমাদের মিডের আগে যে সিলেবাস, মিডের আগে সিলেবাসটা কিন্তু খুবই সহজ। এই যে আমাদের কলাম চ্যাপ্টার মোটামুটি শেষ, আপনাদেরকে একটা হোমওয়ার্ক দেওয়া আছে সেটা করবেন, কলাম চ্যাপ্টার শেষ। এরপরে আমাদের আরেকটা চ্যাপ্টার আছে সেটা হচ্ছে টেনশন মেম্বার, সেটাও সহজ চ্যাপ্টার, ছোট চ্যাপ্টার, কলামের মতোই, ম্যাথগুলো সহজ সহজ। তো এই যে জাস্ট এই দুইটা চ্যাপ্টার, তার সাথে হচ্ছে ইন্ট্রোডাকশন যে একটা চ্যাপ্টার, এটার উপরে এটাই হচ্ছে আমাদের মিডের সিলেবাস। মিডের সিলেবাসে কিন্তু মার্কস উঠানো খুবই সহজ। ফাইনালি গিয়ে কিন্তু মানে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো মোটামুটি বড় বড় চ্যাপ্টার, বিম বা বেস প্লেট, সেখানে ম্যাথগুলোও বড় বড়, বা যে ফর্মুলাগুলো ইউজ করতে হয় সেগুলোও বড় বড়, যদিও সেই ফর্মুলাগুলো প্রশ্নেই দেওয়া থাকে, মিডের আগে কোনো ফর্মুলা দেওয়া থাকবে না, ছোট ছোট ফর্মুলা। তো তারপরেও মিডের মানে ফাইনালে কিন্তু মার্কস ওঠানো খুব কঠিন হয়ে যায়। তো মিডে যেহেতু খুবই সহজ সিলেবাস, চেষ্টা করবেন যাতে
এই মিডের আগে একটা ভালো মার্কস উঠায় রাখতে পারে। হ্যাঁ, ক্লাস